আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রাণী পরিচিতির দ্বিতীয় পর্ব শুরু করব, সেটা হচ্ছে ঘাস ফড়িং। আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ঘাস ফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত প্রাণী এবং পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং রয়েছে। এর মধ্যে বাংলাদেশে 20 প্রজাতির ঘাস ফড়িংয়ের সন্ধান পাওয়া যায় এবং এই কোশ্চেনটা আসছিল ডেন্টাল 18-19। এবার আমরা জানবো ঘাসফড়িংকে কেন পতঙ্গ ঘাসফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। এর প্রথম কারণ হচ্ছে দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত। দ্বিতীয়টি হচ্ছে দেহর 3টি অংশ বিভক্ত: মস্তক, বক্ষ এবং উদর। এবং মস্তকে একজোড়া পুঞ্জাক্ষী থাকে ও একজোড়া অ্যান্টেনা থাকে। বক্ষদেশে 3 জোড়া সন্ধিভূত পা ও 2 জোড়া ডানা থাকে এবং ট্রাকিয়া নামক শ্বাসযুক্ত বায়ুনালীর মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। মুক্ত রক্ত সংবহন তন্ত্র এবং মালপিজিয়াম নালিকার মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। এবার আমরা দেখব ঘাসফড়িংয়ের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। তো ঘাসফড়িংয়ের ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা এবং ক্লাস হচ্ছে ইনসেক্টা, সাবক্লাস টেরিগোটা, অর্ডার আর্থ্রোপোডা, ফ্যামিলি এটা, জেনাস পোকিলোকোরাস এবং স্পেসিস পোকিলোকোরাস পিকটাস। এবং এই ঘাসফড়িং দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বা চলাচল করতে পারে। এবার আমরা দেখব বাহ্যিক অবস্থান। ঘাসফড়িং দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ঘাসফড়িংয়ে উজ্জ্বল নীল হলুদ রঙের যেটা আছে সেটা হচ্ছে পোকিলোসেরাস পিকটাস। এবং ঘাসফড়িংয়ের সারা দেহে কাইটিনযুক্ত কিউটিকল দ্বারা আবৃত। বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থে সৃষ্ট এবং প্রত্যেক দেহ খণ্ডকে স্ক্লেরাইট নামক প্রোটিন প্লেটে গঠন সৃষ্টি করে এবং স্ক্লেরাইটগুলো সংযোগস্থলে সুচার নামক পাতলা নরম ঝিল্লিতে আবৃত। অর্থাৎ দেহের যে আবরণ সেটার নাম হচ্ছে কিউটিকল এবং দেহের মধ্যে যে খণ্ড খণ্ড প্লেটগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে স্ক্লেরাইট। এবং স্ক্লেরাইটকে যে সংযোগস্থলের নাম পাতলা ঝিল্লি থাকে সেটার নাম হচ্ছে সূচাক। এবার আমরা দেখব ঘাসফড়িংয়ের দেহ এবং অন্য সব পতঙ্গ 3টি অঞ্চলে বিভক্ত। একটি হচ্ছে মস্তক, একটি হচ্ছে বক্ষ এবং একটি হচ্ছে উদর। এবং এর অবস্থান খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মস্তক হচ্ছে পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা মুখভঙ্গ বহন করে। বক্ষ 3 জোড়া পা এবং ডানা সংযোগ ক্ষতি সাধন করে বহন করে। এবং উদর হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল এবং জননাঙ্গসমূহ ধারণ করে। এবং এই মস্তকের মধ্যে যে বহিঃকঙ্কালের নামগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হেড ক্যাপসুল বা এপিক্রিনিয়াম, তারপর হচ্ছে ভার্টেক্স, 2 পাশে জেনা থাকে, তারপরে ফ্রন্স, ক্লাইপিয়াস। এবং ঘাসফড়িংয়ের মস্তকে 1 জোড়া পুঞ্জাক্ষী থাকে, খুবই ইম্পর্টেন্ট। 3 জোড়া সরলাক্ষী থাকে, খুবই ইম্পর্টেন্ট। সরলাক্ষীর অপর নাম হচ্ছে ওসিল। এবং 1 জোড়া অ্যান্টেনা ও 1 সেট মুখভঙ্গ থাকে। তো আমরা এই নামগুলো একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটি হচ্ছে ভাইয়ার জিএফ কাইলি। মানে ভাইয়ার ভ হচ্ছে ভার্টেক্স, জি হচ্ছে জেনা, এফ হচ্ছে ফ্রন্স এবং কাইলিতে হচ্ছে ক্লাইপিয়াস।
এরপর আমরা দেখব পুঞ্জাক্ষী। ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারী একক, অর্থাৎ ওমাটিডিয়ামই হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কার্যকারী একক। এরপর হচ্ছে ওসেলি। এই ঘাসফড়িংয়ের দুইটি পুঞ্জাক্ষীর মাঝখানে 3টি সরলাক্ষী বা ওসেলি থাকে এবং এর অভ্যন্তরে আলোক সংবেদী কোষ থেকে যারা রেটিনার মতো কাজ করে। এরপর হচ্ছে অ্যান্টিনা। অ্যান্টিনা দ্বারা কি অনুভব করে সেটা হচ্ছে স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ। এবং স্ক্লেপ, পেডিসেল, ফ্লাজেনাম এই 3টি অংশ নিয়ে প্রত্যেক অ্যান্টেনা গঠিত। অর্থাৎ এটাকে আমরা মনে রাখতে পারবো এফপিএস দ্বারা, মানে এফতে হচ্ছে স্ক্যাফ, এসতে হচ্ছে স্ক্যাফ, পিতে হচ্ছে পেডিসেল এবং এফতে হচ্ছে ফ্লাজেলাম। এবং মুখোপাঙ্গে আমরা মুখোপাঙ্গে 5টি অংশ থাকে। একটা হচ্ছে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম ও হাইপোফ্লেরিংস। তো আমরা এটাকে মনে রাখতে পারবো হাইলাম দ্বারা। হাইতে হচ্ছে হাইপোফ্লেরিংস, লতে হচ্ছে লেবিয়াম, মতে হচ্ছে ম্যাক্সিলা, ল্যানাম ও লেবিয়াম, ও মতে হচ্ছে ম্যাক্সিলা ও ম্যান্ডিবল। এবার আমরা এই 5টি মুখিপঙ্গ সম্পর্কে জানব। একটি হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রাম কি? এটি অনেকটা চাপা ও উষ্ণ গঠন করে এবং খাবার ধরতে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে। ম্যান্ডিবল কি করে? খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে। এবং ম্যাক্সিলাতে কি থাকে? ম্যাক্সিলাতে কার্ডো থাকে, স্টাইপাস থাকে এবং টাইপাসের অগ্রভাগে নখের মতো লেসুনিয়া থাকে। এবং এর কাজ হচ্ছে খাদ্য চূর্ণকরণে সহায়তা করে ম্যাক্সিলার কাজ। এবং এটি খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে ও সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? ম্যাক্সিলা। এরপর হচ্ছে লেবিয়াম। লেবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারির প্রতিনিধি মনে করা হয় এবং এটি মূলত 2টি খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে মেন্টাম, একটা হচ্ছে সাবমেন্টাম। প্রতিটি মেন্টামের পাশে 2টি নরমশীল লিগুলি থাকে এবং এটি লেবিয়াল প্লাম সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করায় এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। এবার আমরা দেখব বক্ষ বা থোরেক্স। থোরেক্সের বক্ষা 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে অগ্রবক্ষ বা প্রোথোরেক্স, একটা মধ্যবক্ষ বা মেসোথোরেক্স, একটা পশ্চাৎবক্ষ বা মেটাথোরেক্স। এবং এর প্রত্যেক অংশের পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টার্নাম ও পার্শ্বদেশে প্লিউরন নিয়ে গঠিত। এবং এই নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর মেডিকেল। এবং অগ্রবক্ষের টার্গাম বেশ চওড়া এবং পিছনে ও পাশে প্রসারিত, এর নাম হচ্ছে প্রোটোনাম। এবং বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, ডান পা। এখানে প্রশ্ন আসতে পারে যে শ্বাসরন্ধ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বক্ষাঞ্চলে। এখন হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। দ্বিতীয় জোড়া মধ্য বক্ষের মাঝে এটি অবস্থিত। এরপর হচ্ছে ডানা। ডানার কয়েকটি অংশ হচ্ছে এলিট্রা এবং ডানার আবরণ হচ্ছে ট্যাগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়। এটি মেডিকেল প্রশ্নের একটি কোয়েশ্চেন। এবং পায়ের কিছু অংশ হচ্ছে কক্সা, ট্রোকন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। এগুলো হচ্ছে পায়ের অংশ এবং এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে নিচের কোনটি পায়ের অংশ নয়। সবগুলো থাকবে, যেমন কক্সা, ফিমার, টিবিয়া, কাটা, টার্সাস, নখ। এগুলো বাদে যেগুলো থাকবে সেগুলো অংশ নয়। এরপর হচ্ছে উদর। ঘাসফড়িংয়ের উদর বেশ লম্বা, সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত।
অর্থাৎ এই সংখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। 11টা খণ্ডে বিভক্ত এবং এই উদরাঞ্চল কয়েকটি অঙ্গ সময়ে বহন করে। প্রথমটা হচ্ছে টিম্প্যানা। এটি প্রথম খণ্ডকের প্রতি পাশে একটি করে পর্দা রয়েছে, যা শ্রবণাঙ্গ বা শ্রবণথলিকে আবৃত রাখে। এর নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা বা টিম্প্যানা। এবং এই জিএসটি 22-এর একটি কোশ্চেন, এটা হচ্ছে শ্রবণাঙ্গ কোথায় কত নম্বর খণ্ডকে রয়েছে? সেটা হচ্ছে প্রথম খণ্ডে। এবং পরেরটা হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তো প্রথম ও অষ্টম খণ্ডকে এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। এরপর হচ্ছে পায়ু ও বহিঃজনন অঙ্গ। এখানে 8 জোড়া, এক জোড়া 9 জোড়া চলে গেছে। এবার 9 জোড়া চলে গেছে, এক জোড়া হচ্ছে শ্রবণথলি, 2 জোড়া হচ্ছে শ্রবণথলি এবং 8 জোড়া হচ্ছে শ্বাসরন্ধ্র, মানে 10 জোড়া চলে গেছে। এবং পুরুষের 11 নম্বর খণ্ডকে পায়ের উপরে সুপ্রাএনাল পেট গঠন করে। এবং 10ম খণ্ডের পেছনের দিকে 2টি অ্যানাল সার্কি থাকে এবং 9ম খণ্ডের স্থানান্তরিত হয়ে সাবটেন্নাম প্লেট গঠন করে, যা জনন ছিদ্রকে ঢেকে থাকে। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্ত্রী গার্সপিরিংয়ের 9ম খণ্ডকে স্থানান্তরিত হয়ে ডিম্পারার অংশ হিসেবে ওপোজিটর গঠন করে। তো এটা জিএসটি 23-এর একটি কোয়েশ্চেন, যে ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে অপোজিটর থাকে। কত নম্বর খণ্ডকে থাকে? সেটা হচ্ছে 9ম খণ্ডকে অপোজিটর থাকে। তো এখানে পুরুষ ঘাসফড়িং ও স্ত্রী ঘাসফড়িংয়ের একটা পার্থক্য দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখে নেব। যেমন স্টার্নাম 9ম খণ্ডকে সাব জেনিটাল প্লেট জনন ছিদ্র হিসেবে কাজ করে, 9ম খণ্ডে অপোজিটর থাকে। এসব আমরা দেখে নিব একবার। এরপর হচ্ছে ঘাসফড়িংয়ের সিলোম ও অন্তর গঠন। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় সেটা হচ্ছে ব্লাস্টোসিল এবং এর নাম হচ্ছে মিক্সোসিল। এই মিক্সোসিলের ভিতর রক্ত প্রবাহিত হয় বলে এটাকে হিমোসিল নামেও অভিহিত করা হয়। এবং প্রবাহিতমান তরল হচ্ছে হিমোলিন। অর্থাৎ ঘাসফড়িংয়ের যেটার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে হিমোসিল, এবং যে তরলটা প্রবাহিত হয় সেটা হচ্ছে হিমোলিম্ফ। এবং এখানে একটি ছক রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের একটি ছক। পৌষ্টিকতন্ত্র দুটি ভাগে বিভক্ত, একটা পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থ। এবং পৌষ্টিক নালী আবার তিনটা ভাগে বিভক্ত, একটা স্টোমোডিয়াম, একটা মেসেন্টেরন, একটা প্রোক্টোডিয়াম। এবং পৌষ্টিক গ্রন্থি এই 3টি আবরণে 3টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা মেসেন্টেরনের অন্ত আবরণ, একটা হচ্ছে হেপাটিক সিকা। এবং এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্টোমোডিয়াম এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে, মেসেন্টেরন এন্ডোডার্মে থাকে এবং প্রোক্টোডিয়াম এক্টোডার্মে থাকে। এবং স্টোমোডিয়ামের আরও 5টি ভাগে বিভক্ত, যেমন মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ ও গিজার্ড। এবং প্রোক্টোডার্মে থাকে ইলিয়াম, কোলন, রেকটাম ও পায়ুছিদ্র। তো এগুলা মনে রাখতেই হবে, কোনো মাপ নাই। এরপর আমরা জানবো পৌষ্টিক নালী সম্পর্কে। যেমন পৌষ্টিক নালী আমরা দেখেছিলাম 3 ধরনের, একটা হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী। তো অগ্রপৌষ্টিক নালী আবার কয়েকটাভাবে বিভক্ত। এটি ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয় এবং এর অন্তর্প্রাচীরে কাইনেক দ্বারা নির্মিত আবরণে আবৃত। প্রথমটা হচ্ছে মুখছিদ্র, এরপর হচ্ছে মুখছিদ্র বা মাউথ, গলবিল বা ফ্লেরিংস, গ্রাসনালী বা ওসোফেগাস, ক্রপ, এরপর হচ্ছে গিজার। এবং এখানে এই নামগুলো মনে রাখতে হবে এবং স্পেশালি
একটা কাজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রপের, যেটা হলো লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় কোথায়? ক্রপে। এবং গিজার্ডের কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কাইটিনময় 6টি দাঁত থাকে এবং এটি ছাঁকনির মতো কাজ করে। পরীক্ষায় আসবে ছাঁকনির মতো কাজ করে কোনটি, সেটা হচ্ছে গ্রিজার্ড বা প্রোভেন্টিকুলাস। এরপর আমরা জানবো মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী বা পাকস্থলী। এর ইংলিশ নাম হচ্ছে মেসেন্টেরন বা মিডগার্ড। এটি এক্টোডার্ম স্তর থেকে সৃষ্টি হয় এবং এর অন্ত্রপ্রাচীরের কিউটিকলের পরিবর্তে পেরিট্রফিক পর্দা নামক বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত। এখানে কোশ্চেন আসবে যে মেসেন্টেরন কোন বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত, সেটা হচ্ছে পেরিট্রফিক পর্দা। এরপর হচ্ছে এই মেসেন্টেরন এবং স্ট্রোমোডিয়ামের সংযোগস্থলে 6 জোড়া ফাঁপা হেপাটিক সিকা থাকে, হেপাটিক সিপা বা গ্যাস্ট্রিক সিকা থাকে, অর্থাৎ 6 জোড়া বা 12টি। এখানে ভালোভাবে নজর রাখতে হবে, সেটা হচ্ছে 12টি বা 6 জোড়া। এবং মালপিজিয়াম নালিকা মূলত রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এরপর হচ্ছে প্রোক্টোডার্ম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। একটা হচ্ছে ইলিয়াম, কয়েকটি ভাবে বিভক্ত, একটি ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয়, একটা হচ্ছে পায়ুছিদ্র। তো এটাকে আমরা মনে রাখতে পারি কারে পাই। ক দিয়ে কোলন, র দিয়ে রেকটাম, প দিয়ে পায়ুছিদ্র এবং ই দিয়ে ইলিয়াম। তো এই ছিল, এগুলোর নামগুলো মনে রাখলেই হয়ে যাবে। এবার আমরা দেখব পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি কি? ঘাসফড়িংয়ের লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ ও হেপাটিক সিকা পুষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে এবং এই পৌষ্টিক গ্রন্থির কয়েকটি অংশে বিভক্ত। একটা হচ্ছে লালা গ্রন্থি, মেসেন্টেরন বা পৌষ্টিক গ্রন্থি, একটা হচ্ছে হেপাটিক সিকা। তো লালা গ্রন্থি সম্পর্কে আমরা জানবো। লালা গ্রন্থি বা সেলিভারি গ্ল্যান্ড, এটি ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। কোয়েশ্চেন আসতে পারে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থির নাম কি? এটা হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি এবং এটি গলবিলে উন্মুক্ত হয়। এরপর হচ্ছে মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী। এরপর হচ্ছে হেপাটিক সিকা এবং হেপাটিক সিকা 6 জোড়া থাকে, হেপাটিক সিকা 6 জোড়া থাকে বা 12টি থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপর হচ্ছে আমরা খাদ্য পরিপাক সম্পর্কে জানবো। খাদ্য প্রাকমৌখিক পরিবার পর লালা গ্রন্থি এই লালা রস থেকে মিশ্রিত হয় এবং লালা রসে অ্যামাইলেস, কার্টিনেস ও সেলুলোজ এনজাইম থেকে তার শর্করাকে আদ্র বিশ্লেষণ করে। তো কোশ্চেন আসতে পারে নিচের কোনটিকে এই আদ্র বিশ্লেষণ ঘাসফড়িংয়ের পরিপাক আদ্র বিশ্লেষণ করে? সেটা হচ্ছে শর্করাকে। এবং মেসেন্টেরনের অন্তঃগ্রাত্রী হেপাটিক সিকা ক্ষরণ ও সুষলতরণ কাজ করে এবং অ্যামাইলোলাইটিক হচ্ছে অ্যামাইলেস, মল্টেস, ল্যাকটোজ, প্রোটিওলাইটিক প্রোটিনোজ, ট্রিপসিন ও লাইপোলাইটিক লাইপেস এনজাইমের কার্যকারিতার মাধ্যমে এর পরিপাক হয়ে সরল ও তরল খাদ্যরসে পরিণত হয়। এবং এগুলা মনে রাখতে হবে যে অ্যামাইলোলাইটিক কী কী, প্রোটিওলাইটিক কী কী এবং লাইপোলাইটিক কী। এরপর হচ্ছে খাদ্য শোষণ। খাদ্য শোষণে হচ্ছে গ্লুকোজের অধিকাংশই হেপাটিক সিকা শোষিত হয়। তো এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এরপর হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র
তো আমাদের প্রাণীদেহে দুই ধরনের রক্ত সংবহন হয়ে থাকে, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন, আরেকটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। মুক্ত সংবহন হচ্ছে আর্থ্রোপোডা ও মলাস্কার প্রাণীদের দেহে হয়ে থাকে, এবং বদ্ধ সংবহন অ্যানিলিডা পর্বের নন কর্ডেট প্রাণীদেহে ও কর্ডেট মানে মানুষ সহ যত কর্ডেট প্রাণী আছে সকল ধরনের এই বদ্ধ সংবহন রক্ত দেখা যায়। ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনকে মুক্ত বা ল্যাকুনার রক্ত সংবহন বলা হয়, এবং এই রক্ত সংবহনের প্রধান তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে হিমোসিল, হিমোলিম্ফ ও হৃদযন্ত্র। প্রথমে আমরা যাব হিমোসিল সম্পর্কে। ঘাস ফড়িংয়ের হিমোসিল দুটি অনুপ্রস্থ পর্দা দিয়ে তিনটি প্রকোষ্ঠ বা সাইনাসে বিভক্ত। হৃদযন্ত্রের তলদেশের অবস্থিত পর্দাকে পৃষ্ঠীয় সাইনাস এবং স্নায়ুরজ্জের ঠিক উপরেকে অঙ্কীয় সাইনাস বলা হয়, এবং তলদেশকে আমরা সাধারণত পৃষ্ঠীয় দেশ বলি, এবং উপরকে আমরা অঙ্কীয় দেশ বলি। এজন্য তলদেশকে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা এবং স্নায়ুরজ্জের ঠিক উপরে পৃষ্ঠকে অঙ্কীয় পর্দা বলে। এবং এর ফলে তিনটি সাইনাস নিম্নরূপ হচ্ছে, একটি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভেসিরাল সাইনাস এবং নিউরাল সাইনাস। এখন হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল এখানে হচ্ছে কার্ডিয়াল আছে, মানে কার্ডিয়াল মানে কার্ডিয়াক, আর কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ড, মানে এটি ঘাস ফড়িংয়ে তো হৃৎপিণ্ড থাকে না, থাকে হৃদযন্ত্র, এই জন্য এটা হৃদযন্ত্রে অবস্থান করে। এরপর হচ্ছে পেরিভেসিরাল সাইনাস। এরপর হচ্ছে পেরিনিউরাল সাইনাস। এখানে নিউরাল মানে বুঝছি আমরা যে নিউরন বা স্নায়ু, অর্থাৎ এটি স্নায়ুরজ্জে অবস্থান করে। এরপর হচ্ছে পেরিভেসিরাল সাইনাস, যেটা পৌষ্টিক নালীকে ধারণ করে এবং রেচন ও জনন তন্ত্রকেও ধারণ করে সাথে। এরপর হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ সাধারণত বর্ণহীন, কারণ এতে হিমোগ্লোবিন বা অন্য কোনো শ্বাসরঞ্জক থাকে না। এর পিএফ হচ্ছে 6 থেকে 7, মানে ক্ষারীয়। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.06, এবং এটি দুইটি উপাদানে গঠিত, একটা হিমোলিম্ফ রস বা প্লাজমা, একটা হচ্ছে হিমোসাইট। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই হিমোসাইটের সংখ্যা 15,000 থেকে 60,000, এবং ঘাস ফড়িংয়ে 3 ধরনের হিমোসাইট থাকে, একটা হচ্ছে প্রাক হিমোসাইট বা প্রোহিমোসাইট, একটা হচ্ছে পরিবর্তনীয় বা ট্রানজিশনাল হিমোসাইট, একটা হচ্ছে বড় হিমোসাইট। এগুলোর নাম মনে রাখলেই হবে। এরপর হচ্ছে হৃদযন্ত্র। ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্র 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এখানে ডায়াগ্রামের অঙ্কীয় তলের দুটি পাশে এলির পেশি নামক ত্রিকোণাকার পাখার মতো বিশেষ পেশি উৎপন্ন হয়, যা পেরিকার্ডিয়াল সাইনাসের প্রাচীরে যুক্ত এবং হৃদযন্ত্রের পার্শ্বঙ্গ দেশে যুক্ত থাকে, এবং এখানে 6 জোড়া এলির পাওয়া যায়, অর্থাৎ 3 জোড়া করে দুই পাশে 6 জোড়া পাওয়া যায়। এবং এদের সংকুচন প্রসারণে রক্ত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদযন্ত্রের প্রাচীরে হৃদ টিস্যু পেসমেকার থাকে না, তাই হৃদবিভব হৃদপ্রাচীরে তৈরি না হয় হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো গ্যাংগ্লিয়ন বা স্নায়ুগ্রন্থি দ্বারা তৈরি হয়। এজন্য এটাকে নিউরোজেনিক হার্ট বলা হয়। তো এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের হার্টকে কি বলা হয়? সেটা হচ্ছে নিউরোজেনিক হার্ট বা নিউরোজেনিক হার্ট, এবং এটাকে বলা হয়, এটাকে হৃৎপিণ্ড বলা হয় না, হৃদযন্ত্র বলা হয়। এরপর হচ্ছে ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দনে প্রতি মিনিটে 100 থেকে 150 বার, অর্থাৎ হার্টবিট হয় 100 থেকে 110 বার।
এরপর হচ্ছে ঘাসফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহিত হতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। তো এই ছক লাগবে না এডমিশন পরীক্ষায়। এখন আমরা দেখব ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রে বা শ্বসনতন্ত্রের নিচে কয়েকটি অঙ্গ নিয়ে গঠিত। একটি হচ্ছে শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, একটি হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, একটি হচ্ছে বায়ুথলি, একটি হচ্ছে প্রান্তীয় কোষ বা ট্রাকিওল কোষ, এবং একটি হচ্ছে ট্রাকিওল। এবং শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল 10 জোড়া থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট যে শ্বাসতন্ত্রের কতগুলো থাকে, সেটা হচ্ছে 10 জোড়া। দেহের উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসতন্ত্র বা স্পাইরাকল রয়েছে এবং প্রতিটা স্পাইরাকলে ডিম্বাকার ছিদ্র বিশেষ, যেটা ডেন্টাল বিশেষের একটি কোশ্চেন, এবং এটি পেরিট্রিম নামক কাইটিনযুক্ত কাইটিন নির্মিত প্রাচীরে বেষ্টিত থাকে। এরপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। প্রতিটি স্পাইরাকল এট্রিয়াম নামক একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত এবং এই বহিতকীয় ট্রাকিয়া ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ। অর্থাৎ ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে যে ট্রাকিয়াকে চুপসে দেওয়ার হাত থেকে রক্ষা করে কি, সেটা হচ্ছে টিনেডিয়া। এরপর আমরা দেখব যে শ্বসন পদ্ধতি। এটা হচ্ছে ট্রাকিয়া ও ট্রাকিওলের মাধ্যমে এই গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এবং প্রথমে দেখব শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। এই সময় 4 জোড়া শ্বাসরন্ধ্র বা অর্থাৎ প্রশ্বাসী শ্বাসরন্ধ্রগুলো খুলে অক্সিজেন যুক্ত বায়ু ট্রাকিয়ায় পৌঁছে দেয়। অর্থাৎ এমসিকিউ আসতে পারে শ্বাস গ্রহণের সময় কত জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়, সেটা হচ্ছে 4 জোড়া। তারপর হচ্ছে শ্বাস ত্যাগ, এবং এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে শ্বাস ত্যাগ একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং এ সময় বাকি 6 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়, এবং শ্বাস গ্রহণের সময় 4 জোড়া থাকে এবং শ্বাস ত্যাগ করার সময় 6 জোড়া খুলে যায়। এবং ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়াম নালিকা, এবং এটি কয়েকটা কোষ দিয়ে গঠিত। সেটা হচ্ছে ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। এবং ঘাসফড়িংয়ের ঘাসফড়িংকে রেচন পদার্থের উপর ভিত্তি করে ইউরিকোটেলিক প্রাণী বলা হয়। এবং এখানে মালপিজিয়াম নালিকাতে মাইক্রোবিলাইগুলো সম্মিলিত হয়ে ব্রাশ বর্ডার গঠন করে। তো এখানে এমসিকিউ আসতে পারে যে ব্রাশ বর্ডার কোথায় থাকে, সেটা হচ্ছে মালপিজিয়াম নালিকায় থাকে। এরপর আমরা দেখব অতিরিক্ত কিছু আনুষঙ্গিক রেচন অঙ্গ। একটি হচ্ছে ইউরেট কোষ, ইউরিকেস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। তো এখানে ইউরেট কোষ ফ্যাট বা ঘাসফড়িংয়ের অসংখ্য ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে, এবং এগুলা পরবর্তীতে জমা হয়ে আজীবন জমা রাখে, এবং এসব কারণে কোষগুলো ইউরেট কোষ নামে পরিচিত। এরপর হচ্ছে ইউরিকেস গ্রন্থি, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটি মাশরুম গ্রন্থিতে ইউরিকেস গ্রন্থি অবস্থান করায় হিমোসিল থেকে রেচন শোষণ করে ইউরিক অ্যাসিড রূপে জমা করে, এবং এটি প্রজননতন্ত্রের একটি মাশরুম গ্রন্থি হচ্ছে প্রজননতন্ত্রের একটি অংশ। এবং কিউটিকলের মধ্যে উপাদান হচ্ছে কোষা খুলস মোচনের সময় পুরাতন কিউটিকল সহ সঞ্চিত রেচন দ্রব্য পরিত্যক্ত হয়।
এরপর হচ্ছে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। ঘাসফড়িংয়ের কয়েকটি সংবেদী অঙ্গ দেখা যায়। একটি হচ্ছে স্পর্শেন্দ্রিয়া, একটি হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়, একটি হচ্ছে স্বাদেন্দ্রিয়, একটি হচ্ছে দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় এবং ত্রাপনেন্দ্রিয়। স্পর্শেন্দ্রিয়র মধ্যে ছোট ছোট রোম, ব্রিসল স্পর্শন অঙ্গ হিসেবে কাজ করে। এছাড়া রোমগুলোর মধ্যে শুঙ্গ, পাল্প এগুলো বিদ্যমান থাকে। অ্যান্টেনা দিয়ে ঘ্রাণ নিয়ে থাকে এবং ম্যাক্সিলারি পাম্প ও লেবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তু গ্রহণ করে থাকে, এর স্বাদ গ্রহণ নিয়ে থাকে এবং ওসিলি বা পুঞ্জকে উভয়ই উপস্থিত থাকে এবং আলো তীব্রতার কারণে এটি অনুভবন করে এবং প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ কোশ্চেন আসতে পারে দর্শনাঙ্গীয় হিসেবে কোনটি কাজ করে? এটি হচ্ছে ওসিলি ও পুঞ্জাক্ষী। এরপর হচ্ছে শ্রবণান্ত্রিয়। শ্রবণান্ত্রিয় ঘাসফড়িংয়ের প্রথম উদর খণ্ডকের প্রতিপাশে একটি করে টিম্প্যানিক পর্দা রয়েছে, যা শ্রবণের জন্য শ্রবণথলি বা টিম্প্যানাপকে ঢেকে রাখে। অর্থাৎ প্রতিপাশে একটি করে, অর্থাৎ দুটি থাকে, একজোড়া। এরপর হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী। ঘাসফড়িংয়ের প্রায় 2000 ষড়ভুজাকার ওমাটিডিয়া নিয়ে গঠিত। এই ওমাটিডিয়ামকে এই এককটিকে ধর্ষণ ও একক হিসেবে কাজ করে এবং এটি স্বচ্ছ কিউটিকলে আবৃত থাকে এবং পুঞ্জাক্ষীর দুপাশে সাদা দাগকে ফেন্সটা বলে। আর এই ওমাটিডিয়ামে বিভিন্ন অংশের নিচে কাজ দেখাবে। একটি হচ্ছে কর্নিয়া, হচ্ছে কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোষ, কর্নিয়া ক্রিস্টালাইন কোন, আইরিশ রঞ্জক আবরণ, রেটিনুলার কোষ, র্যাবডোম, রেটিনার আবরণ এবং ভিত্তি পর্দা। এবার আমরা এগুলো সম্পর্কে জানবো। কর্নিয়া কি করে? কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে এবং এখানে 6 জোড়া কিউটিকল থাকে। কর্নিয়া জেন কোষ, কর্নিয়া জেন কোষ হচ্ছে পরিণত ঘাসফড়িংয়ে এটি অনুপস্থিত থাকে এবং প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে। ক্রিস্টালাইন কোন লেন্সের মতো কাজ করে কর্নিয়া এবং র্যাবডোম গঠিত হয় র্যাবডোম রেটিকুলার কোষে এবং র্যাবডোমে আলো প্রবেশ করে হচ্ছে এই র্যাবডোমে। ক্রিস্টালাইন কোণের নিচে একটি অনুপ্রস্থ রেখাঙ্কিত একে ঘিরে অবস্থিত রেটিকুলার কোষে ক্ষরণ থেকে এই র্যাবডোম গঠিত ও পুষ্ট হয়। এর মাধ্যমে আলো সংগৃহীত হয়। যে ঘাসফড়িংয়ের কোনটির মাধ্যমে আলো সংগৃহীত হয়? সেটা হচ্ছে র্যাবডোমের মাধ্যমে। এবং ওমাটিডিয়ামকে ধারণ করে হচ্ছে ভিত্তি পর্দা এবং অপটিক স্নায়ুর সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে স্নায়ু তন্তু। এরপর হচ্ছে দর্শন। ঘাসফড়িং আলো তীব্রতা অনুসারে পুঞ্জাক্ষীতে 2 ধরনের বিম্ব তৈরি হয়। একটা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব বা উজ্জ্বল মোজাইক প্রতিবিম্ব বা আরেকটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। প্রথমে আমরা দেখব উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। এটি উজ্জ্বল আলোতে দর্শন হয়ে থাকে এবং এটাকে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব বলা হয়। এখানে ভিন্ন ভিন্ন পৃথক সৃষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এবং আরেকটা হচ্ছে অনুজ্জ্বল বা স্তম্ভিত আলোতে সুপারপজিশন প্রতিবিম্ব। এবং এটি জিএসটি 21 একটি কোশ্চেন, যে ঝাপসা আলোতে কোন প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব এবং এখানে সম্পূর্ণ বস্তুর একটি অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। এবং এখানে মোজাইক প্রতিবিম্ব ও
সুপারপজিশন প্রতিবিম্বের পার্থক্যটা একবার দেখে নেব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব প্রজনন তন্ত্র। ঘাসফড়িং একলিঙ্গ প্রাণী, এদের যৌন দৃঢ়তা সুস্পষ্ট মানে দেখা যায়। তো এখন আমরা পুরুষ ও স্ত্রী প্রজনন সম্পর্কে আলাদা আলাদা বর্ণনা দেখব। একটি হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্রে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি ও শুক্রথলি নিয়ে গঠিত, মানে সব শুক্র দিয়ে পুংজননাঙ্গ তৈরি হয় এবং এগুলার নাম মনে রাখলে হয়ে যাবে। যেমন শুক্রাশয়ে 3, 4, 5 খণ্ডকের উদরে এর পৃষ্ঠপ্রাচীরে মিডিয়াম লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এরপর ক্ষেপণনালী নবম উদরের খণ্ডকে এর শুক্রনালী মিলিত হয়ে একটি ক্ষেপণনালী গঠন করে। এরপর হচ্ছে স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রে থাকে ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, শুক্রধানী এবং সহায়ক গ্রন্থি। এবং এখানে সবচেয়ে বেশি উল্টাপাল্টা লাগে যে জিনিস, সেটা হচ্ছে এখানে শুক্রধানী থাকে এবং এখানে শুক্রনালী থাকে। তো এই দুইটা মনে রাখতে হবে। যেমন স্ত্রীতে থাকে শুক্রধানী এবং পুংতে থাকে শুক্রনালী ও শুক্রথলি, এই দুইটা কনফিউশন করা যাবে না। এবং ঘাসফড়িংয়ের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে এক্সএস ও এক্সও, মানে এক্সএস হচ্ছে পুং ছেলে ঘাসফড়িং এবং এক্সও হচ্ছে নারী ঘাসফড়িং। এবং এর যে এক্সট্রা নামগুলো হচ্ছে সেগুলো মনে রাখতে পারলে ভালো। শুক্রধানী বা স্পার্মাটিকা, এবং এখানে শুক্রাণু সাময়িকভাবে জমা থাকে। এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হচ্ছে যে যৌন মিলন ঘটে কোন সময়, সেটা হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে। এরপর হচ্ছে যে ডিম পাড়ে কোন সময়, শরৎকালে। এবং ঘাসফড়িংয়ের গুচ্ছাকারে 20টি ডিম পাড়ে এবং স্ত্রী ঘাসফড়িংয়ে ভাবে 10টি গুচ্ছাকারে 20টি ডিম পাড়ে। এবং স্ত্রী ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী উভয়ই ঘাসফড়িং মারা যায়, মানে সুইসাইড করে। পৃথিবীতে একমাত্র বাবা মা যারা প্রজনন করার পর দুজনই মারা যায়। যাই হোক, এরপর হচ্ছে পরিস্ফুটন। ঘাসফড়িংয়ের ডিম্বাণু হচ্ছে সেন্ট্রোলিসিথাল ধরনের এবং শীতকালে এর পরিস্ফুটন বন্ধ থাকে। প্রায় 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন অব্যাহত থাকে। এবং যে পরিস্ফুটন বন্ধ থাকে এই সময়টাকে বলা হয় ডায়াপস। এবং বসন্তের আগমনে এর বৃদ্ধি আবার শুরু হয়। এরপর হচ্ছে রূপান্তর। ঘাসফড়িংয়ের রূপান্তর হতে সময় লাগে 2 মাস। ঘাসফড়িংয়ে 2 ধরনের রূপান্তর হয়ে থাকে। রূপান্তর 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে নিম্ফ বলে, অর্থাৎ ডানা ও জননাঙ্গ বিহীন। তো নিম্ফ কি থাকে, ডানা ও জননাঙ্গ বিহীন। অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে ঘাসফড়িং ও তেলাপোকার রূপান্তর। এবং সম্পূর্ণ আরেকটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এই সম্পূর্ণ রূপান্তর কাদের ঘটে, মৌমাছি ও প্রজাপতি সম্পূর্ণ রূপান্তর ঘটে। এবং এর ধাপ হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, ইমোগা। এবং সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা বলা হয় এবং অসম্পূর্ণ শিশু অবস্থায়কে নিম্ফ বলা হয়। এবং এই রূপান্তরের ধাপ হচ্ছে প্রথমে ডিম থাকে, এরপর লার্ভা, এরপর পিউপা এবং ইমোগা বা পূর্ণাঙ্গ প্রাণী। এবং ঘাসফড়িং বা অসম্পূর্ণ বা হেমিমেটাবুলাস ধরনের রূপান্তরের ধাপ হচ্ছে ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ প্রাণী, অর্থাৎ 3টি ধাপে হয়ে থাকে। আর এটি 4টি ধাপে
হয়ে থাকে। এবং ঘাস ফড়িং 3 বার কুলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় ধাপে নিম্ফে ক্ষুদ্রাকায় ডানা পেট থেকে ডানার সৃষ্টি ঘটে এবং পঞ্চমবার কুলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাস ফড়িংয়ে হয়। এরপর হচ্ছে রূপান্তরে হরমোনের ভূমিকা। ঘাস ফড়িংয়ের দেহে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। একটা হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা এলাট্রা এবং কর্পোরা কার্ডিয়াক। এবং ইন্টারস্টেরিয়াল গ্রন্থি কোষ মস্তিষ্ক ও হরমোন ক্ষরণ করে এবং প্রোথোরাসিক কোষ এক্ট্রাডাইন হরমোন ক্ষরণ করে এবং কর্পোরা এলাট্রা হচ্ছে নিম্নদশায় জুভেনাইল হরমোন ক্ষরিত হয় এবং এতটুকু পড়লেই হয়ে যাবে। তো আশা করি ঘাস ফড়িং যতটুকু বলছি ততটুকু ভালোভাবে বুঝতে পারছেন সবাই। তো আজ এই পর্যন্তই, আরেকটি পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।